সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। রানীচন্দ্রের সংক্ষিপ্ত জীবনী বলবো। চলো শুরু করি। রানীচন্দ্র 1912 সালে জন্ম। রানীচন্দ্র অল্প বয়স থেকেই রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন। রবীন্দ্র পরবর্তী যুগের বিখ্যাত চিত্রশিল্পী এবং অন্যতম সাহিত্যিক। তিনি বিশ্বভারতীর কলেজ অফ ফাইন আর্টসে শিক্ষা গ্রহণ করেন। দেশের প্রথম মহিলা শিল্পী হিসাবে দিল্লি ও মুম্বাইতে একক চিত্র প্রদর্শনীর গৌরব অর্জন করেন। দিল্লি রাষ্ট্রপতি ভবন সহ বেশ কয়েকটি রাজ্যের রাজভবনগুলিতেও তাঁর সুন্দর শিল্পকর্ম স্থান পেয়েছে। তাঁর রচিত বইগুলির মধ্যে জোড়াসাঁকোর ধারে, পূর্ণকুম্ভ, ঘরোয়া, সব হতে আপন, আমার মার বাপের বাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য। লেখিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী স্বর্ণপদক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়েছিলেন। প্রশ্ন 1, রানীচন্দ্রের লেখা দুটি বইয়ের নাম লেখো। রানীচন্দ্রের লেখা দুটি বইয়ের নাম। রানীচন্দ্রের লেখা দুটি উল্লেখযোগ্য বই হল জোড়াসাঁকোর ধারে এবং ঘরোয়া। এছাড়াও রয়েছে পূর্ণকুম্ভ, সব হতে আপন, আমার মার বাপের বাড়ি। বইগুলোর নামও লেখা যেতে পারে। তিনি কি কি সাম্মানিক উপাধি পেয়েছিলেন? তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী স্বর্ণপদক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়েছিলেন। পরের প্রশ্ন, শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে। তাহলে টকবক শব্দটা নেওয়া হলো। তাহলে লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে। ঢালু জমিতে ড্যাশ জল, এটা হবে ঢালু জমিতে থই থই জল। নদীতেও বাঁধানো ঘাট থেকে ধুধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত। এই ধুধু শব্দটি নেওয়া হলো। তাহলে নদীর বাঁধানো ঘাট থেকে ড্যাশ বিল দেখা যায় বহুদূর পর্যন্ত, ওটা হবে ধুধু বিল। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে নৌকাও এগিয়ে চলে ড্যাশ করে, নৌকাও এগিয়ে চলে তত্তর করে। উত্তরটা হচ্ছে তত্তর করে হলো। এবার হচ্ছে ডান দিক বাঁ দিক। বাম দিকে আছে বসে বসে আর ডান দিকে হবে দেখি। তাহলে বসে বসে দেখি। হোসেন মামা হুঁকো টানতে টানতে, তাহলে হোসেন মামা হুঁকো টানতে টানতে, উত্তরটা হবে এগিয়ে আসেন। গাংচিল উড়ে উড়ে আর ডান দিকে হবে নৌকা চলে। তাহলে গাংচিল উড়ে উড়ে আর হবে নৌকা চলে। ধলেশ্বরীর ঢেউ আছড়ে আছড়ে, উত্তর হচ্ছে পড়ে নৌকোর গায়ে। তাহলে ধলেশ্বরীর ঢেউ আছড়ে আছড়ে পড়ে নৌকার গায়ে। খালের জলে লগি ঠেলে ঠেলে, তাহলে খালের জলে লগি ঠেলে ঠেলে, উত্তরটা হবে চলে। বেলা থাকতে থাকতে পৌঁছাইয়া দিবা, তাহলে বেলা থাকতে থাকতে বাম দিক আর ডান দিক হচ্ছে পৌঁছাইয়া দিবা। পাড়ার লোক ছুটতে ছুটতে, উত্তর হবে এসে ঘাটে জমে। তাহলে পাড়ার লোক ছুটতে ছুটতে বাম দিকে আছে আর ডান দিকে হবে এসে ঘাটে জমে। এই গেল প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে নিচের বাক্যগুলিতে কোন কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। 1, মা জলের দেশের মেয়ে, তাহলে মা হবে এক বচন আর মেয়ে হচ্ছে এক ব্যক্তি। 3 মাঝি স্বর মিলিয়ে বদর বদর হই বলে নৌকায় পাল তুলে দেয়। এই বদর বদর হই আর 3 মাঝি হচ্ছে বহুবচন। গ্রামের আবাল বৃদ্ধবনিতা এসে ভিড় করে ঘাটে, আবাল বৃদ্ধবনিতা হচ্ছে বহুবচন।
যে যার বাড়ি ফিরে যায়, এই যে যার হচ্ছে বহুবচন। বামুন চাচার বড় ছেলে, বাবুন চাচার, বাবুন, এটা বাবুন চাচার বড় ছেলে আলী হোসেন খাঁ। এই যে বাবুন চাচা, এটা হচ্ছে বড় ছেলে হচ্ছে একবচন। সন্ধ্যাবেলা শাঁখ বেজে ওঠে ঘরে ঘরে, এই যে ঘরে ঘরে, এটা হচ্ছে বহুবচন। গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে, গোটা গ্রাম এখানে বহুবচন। শুশুক ওঠে ক্ষণে ক্ষণে জলের উপর, শুশুক হচ্ছে একবচন। ধলেশ্বরী ক্ষেপা নদী, ধলেশ্বরী একবচন। মাঝিরা নাকি নুন বেশি খায়, মাঝিরা হচ্ছে বহুবচন। এরপরের প্রশ্ন হচ্ছে সম্বন্ধ পদ খুঁজে বের করো। উত্তর হচ্ছে জলের দেশ, বাবুন চাচা, তারপর হচ্ছে মাঝিদের গল্প, সন্ধ্যাবেলার শাঁখ, এগুলো। অন্তত দুবার বার এর ব্যবহার হয়েছে এমন 5টি সম্বন্ধপদ ও স্বাধীন বাক্যে তার ব্যবহার। নদীর জলের ধারা। উত্তর বর্ষাকালে নদীর জলের ধারা অত্যন্ত খরস্রোতা হয়ে ওঠে। গ্রামের মানুষের জীবন। উত্তর শহর থেকে দূরে গ্রামের মানুষের জীবন অনেক বেশি শান্ত ও সরল। আমাদের বাড়ির ছাদ। উত্তর গরমের দিনে আমাদের বাড়ির ছাদ থেকে চমৎকার হাওয়া পাওয়া যায়। বনের পশুর দল। উত্তর হঠাৎ করেই জঙ্গলের পথ দিয়ে বনের পশুর দল পার হতে শুরু করলো। আকাশে মেঘের রং। বিকেল হতেই আকাশের মেঘের রং কেমন যেন কালো হয়ে এলো। নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে উত্তম পুরুষ। তাহলে এটা হবে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি, অথবা আমরা মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি। ভেবে পাই না মাঝিরা নৌকা দিয়ে চলেছে কোন দিকে, প্রথম পুরুষ। ভেবে পায় না মাঝিরা নৌকা নিয়ে চলেছে কোন দিকে। বসে বসে দেখি, মধ্যম পুরুষ। বসে বসে দেখো, তুমি বসে বসে দেখো। যে যার বাড়ি ফিরে যায় উত্তম পুরুষ। আমরা যে যার বাড়ি ফিরে যাই, আমরা। পোলাপান লইয়া খাইও তুমি বাড়ি গিয়া উত্তম পুরুষ। পোলাপান লইয়া খাইমু আমি বাড়িতে গিয়া। পুনি বয়েন্দি যাও প্রথম পুরুষ। পুনি বয়েন্দি যায়। এখন আর মাথা ঘোরার কথা মনে নেই তাঁর, মধ্যম পুরুষ। এখন আর মাথা ঘোরার কথা মনে নেই তোমার। অতি শান্ত তোমার চলার গতি, মধ্যম পুরুষ। বাক্যটি মধ্যম পুরুষেই আছে, কারণ তোমার আছে। তোমার অতি শান্ত তোমার চলার গতি, উত্তরই আছে এটা। এবার হচ্ছে নিচের বাক্যগুলি বিপরীত লিঙ্গ করো। দাদু হচ্ছে দিদিমা অথবা ঠাকুমা। মামি হচ্ছে মামা। ছোট বোন ছোট ভাই। দিদিমা দাদু দাদামশাই। বড় ছেলে বড় মেয়ে। দিদি দাদা। বালিকা বালক। বর কনে। বৃদ্ধা বৃদ্ধ। বান্ধবী বন্ধু। লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে। চাচি চাচা। নিচের বাক্যগুলির কর্ম খুঁজে বের করো। মায়েরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয়, ভাত হচ্ছে কর্ম। হোসেন মামা এক কাঁদি পাকা কলা এনে নৌকাতে তুলে দেন, কর্ম হচ্ছে এক কাঁদি পাকা কলা। এক মাঝি মাটির উনুনে কাঠ জ্বালে, কর্ম হলো কাঠ। মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়, কর্ম হলো নৌকা। মা জলের দোলা সইতে পারেন না, উত্তর হলো জলের দোলা। নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। মাঝিরা জলের গতির উপরে ভাসে বা চলে।
মাঝিরা জলের গতির উপরে ভাসে অথবা চলে। ধলেশ্বরী নদী খেপেছে বা বইছে। হইচই উচ্ছ্বাসে আনন্দে বাকি বেলাটুকু কাটে অথবা কেটে গেল। মুখে মুখে বার্তা রটে বা ফেরে। মার দিদি নৌকার ভিতরে বসেছে বা ঢুকল। রাম নাম জপে বা স্মরণ করে। বেশিরভাগ সময় ইলিশ মাছই জোটে বা খাওয়া হয়। মা বাবন চাচা বলে ডাকলেন, কার বাড়ি নাইরে যাবে রে মাঝি। তখনও বর্ষার জল নেমে যায়নি বা কমেনি। এই গেল উত্তর। এরপর হচ্ছে পাঠ্যাংশের প্রশ্ন উত্তর। অনধিক 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পাঠ্যাংশে কাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে? পাঠ্যাংশে লেখিকার মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে কারণ তার বাপের বাড়ি ছিল নদীমাতৃক পূর্ববঙ্গের বাংলাদেশ। ছই বলতে কী বোঝো? ছই হলো নৌকার উপর বাঁশ এবং খড় বা গোলপাতা দিয়ে তৈরি অর্ধবৃত্তাকার ছাউনি। এটি রোদ, জল ও বৃষ্টির থেকে নৌকার আরোহী ও মালপত্রকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। কাদের সঙ্গে ছইয়ের বাইরে বসে থাকতে দেখা যায়? নৌকার মাঝি ও মাল্লাদের সাধারণত ছইয়ের বাইরে বসে থাকতে দেখা যায়। এছাড়া অনুকূল আবহাওয়ায় পুরুষ যাত্রীরা অনেক সময় ছইয়ের বাইরে বসেন। তাদের বদর বদর হই বলে চিৎকার করতে দেখা যায়। গাঙে বা নদীতে নৌকা ছাড়ার সময় অথবা কোনো বিপদের মুখে পড়লে নৌকার মাঝি মাল্লাদের পীর বদরের নাম স্মরণ করে বদর বদর হই বলে সমস্বরে চিৎকার করতে দেখা যায়। এটি মূলত জলযাত্রার এক ধরনের মাঙ্গলিক ধ্বনি। কোন নদীকে খেপা নদী বলা হয়েছে? পাঠ্যাংশে উল্লেখিত তীব্র স্রোত ও উত্তাল ঢেউয়ের জন্য অত্যন্ত বিপজ্জনক ও প্রমাত্তা ধলেশ্বরী নদীকে খেপা নদী বলা হয়েছে। বালির চরের প্রসঙ্গে পাঠ্যাংশ কিভাবে এসেছে? নদীপথে চলার সময় লেখিকারা দূর থেকে বা নদীর বাঁকে দিগন্ত বিস্তৃত ধুধু বালির চর দেখতে পান। সেখানে চরের নির্জনতা, রোদ ঝলমলে বালির রূপ এবং জলচর পাখিদের আনাগোনার বর্ণনার মধ্যে দিয়ে বালির চরের প্রসঙ্গটি এসেছে। নৌকায় কী কী রান্না হয়েছিল? নদী ভ্রমণের সময় নৌকার উনুনে সাধারণত সুস্বাদু পদ রান্না হয়েছিল। এগুলো ছিল ভাত, নদীর টাটকা মাছের ঝোল, সেটা ছিল ইলিশ মাছের ঝোল, আর ডাল রান্না হওয়ার কথা পাঠ্যাংশে উল্লেখ আছে। নদীতে যেতে যেতে কোন কোন প্রাণীর দেখা মেলে? নদীতে যাওয়ার সময় জলে শুশুক, নানা ধরনের মাছ এবং নদীর পাড়ে বা চরে বক, গাংচিল ইত্যাদি। গুণটানা বলতে কী বোঝো? নদীতে যখন হাওয়া থাকে না বা স্রোতের প্রতিকূলে নৌকা নিয়ে যেতে হয় তখন নৌকার মধ্যস্থলে লম্বা দড়ি বেঁধে নদীর পাড় ধরে হেঁটে হেঁটে সেই দড়ি টেনে নৌকা এগিয়ে নিয়ে যাওয়াকে গুণটানা বলে। মাঝিরা কোন হাতে লগি তুলে নেয়? যখন নদীর তীরের কাছাকাছি আসে কিংবা কোনো খাল বা অগভীর জলে প্রবেশ করে যেখানে দাঁড় বা পাল কাজ করে না, তখন জলের গভীরতা মাপতে এবং মাটির ঠেস দিয়ে নৌকা এগিয়ে নিতে মাঝিরা তাতে লগি তুলে নেয়। মাঝিরা হাতে লগি তুলে নেয়। নাওয়ারি কথাটির অর্থ কী? নাওয়ারি শব্দটির অর্থ হলো বিবাহিতা মেয়ে স্বামীর ঘর থেকে বাপের বাড়ি বা পিত্রালয়ে বেড়াতে যাওয়া বা সেই উপলক্ষে আগত যাত্রী। হোসেন মামা কী কী উপহার এনেছিলেন? হোসেন মামা লেখিকাদের জন্য বাপের বাড়ি যাওয়ার পথে নৌকা করে বিভিন্ন গ্রামীণ উপহার, যেমন গাছের টাটকা ফল, এক কাঁদি কলা, তারপরে কাঁঠাল ইত্যাদি। খালের বাঁকে বাঁকে কাদের বাড়ি চোখে পড়ে? খালের বাঁকে বাঁকে নদীর উপর নির্ভরশীল গ্রামের মানুষ, বিশেষ করে জেলে, চাষি এবং মাঝিদের ঘর চোখে পড়ে। পুজোর ছুটি বা গরমের ছুটিতে মামার বাড়িতে আসার পথ বদলে যায় কেন? গরমের দিনে জল শুকিয়ে নদী নালা বা খালবিল প্রায় বুঝে যায়, ফলে তখন অনেক পথ ঘুরে বা স্থলপথে আসতে হয়।
অন্যদিকে পুজোর ছুটিতে বর্ষার পর চারিদিকে জল থই থই করা ছোট নদী ও খালগুলো সচল হয়ে ওঠে, ফলে নৌকা সরাসরি ছোট পথেই মামার বাড়ি পৌঁছানো যায়। এই ঋতু পরিবর্তনের কারণেই পথ বদলে যায়। এই ছিল তোমাদের প্রশ্নোত্তর। তোমাদের সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো